আজ তোমাদের সাথে কোনো ডেলি লাইফের ব্লগ শেয়ার করব না। আজকে শেয়ার করব ছোটরা বড়দের কাছ থেকে কি কি শেখে। ভালো জিনিস তো ছোটরা বড়দের কাছ থেকে অনেকই শেখে, সেগুলো তোমরা সকলেই জানো। কিন্তু বড়দের কাছ থেকে ছোটরা আরও কিছু জিনিস শেখে। শেখে স্বার্থপরতা, শেখে হিংসা, শেখে অন্যদের ছোট করে কি করে বড় হওয়া যায়। ছোটরা বড়দের কাছ থেকে মিথ্যাচারিতা শেখে, ছোটরা বড়দের কাছ থেকে বেইমানি করতে শেখে। কি খুব অবাক হচ্ছ তো? অবাক হয়েও না। যদি কেউ একান্নবর্তী পরিবারের অংশ হয়ে থাকো আমার ব্লগে, তারা আমার কথাটার সঙ্গে সম্পূর্ণরূপে সহমত হবে। পৃথিবীতে সব কিছুই ফুলের মতো সুন্দর আর শিশুর মতো পবিত্র হয় না। পৃথিবীতে যেমন সাদা আছে তেমনি কালোও আছে, যেমন ইতি আছে সেরকম নেতিও আছে, সাদা কালোর মধ্যবর্তী ধূসরও আছে। আজকে সেই গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একটি ফ্যামিলির গল্প তোমাদের সাথে শেয়ার করছি। কোনো দিনও এই ফ্যামিলির গল্পটার সাথে আমার জীবনের মিল খুঁজতে চেও না, হতাশ হবে। আর যদি কেউ কোইন্সিডেন্টালি মিল খুঁজে পাও, মানে সেই সুন্দর কাচের জুতোটা যদি তোমার পায়ে ফিট হয়ে যায়, বুঝবে তুমি সেই সিন্ডারেলা। নইলে গায়ে মেখো না প্লিজ। 50-60-এর দশকের এক সুখী আর খাটিয়ে দম্পতির গল্প। ছেলেটি বাড়ির জ্যেষ্ঠ পুত্র। তার কাঁধে তার মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব, নিজের ছোট্ট সংসারের ছেলে এবং মেয়ের দায়িত্ব সে তো ছিলই, প্লাস তার কাঁধে আরও অনেক দায়িত্ব ছিল। ছোট্ট একটা সরকারি চাকরি করে তখনকার দিনে কতই বা রোজগার। তার ওপর ছিল আত্মীয় স্বজনদের চাপ। বাড়িতে প্রচুর আসা যাওয়া ছিল আত্মীয় স্বজনদের। এমনকি বাড়িতে এসে দুবেলা পাত পেরে খাওয়া দাওয়া, আনন্দ ঠাট্টা সবই হতো। ছেলেটি মনে করত যেহেতু সে বাড়ির জ্যেষ্ঠ পুত্র, পুরো দায়িত্বটাই তার। এমন অনেকে ছিল যারা ছেলেটির কাঁধে ভর দিয়ে উঠে গেছে অনেক দূর। কোনো দিন তাদের খাওয়ার কষ্ট হয়নি। মেয়েটি ছিল সাক্ষাৎ অন্নপূর্ণা। 2 হাত নয়, 10 হাতে নিজের ক্ষমতা দিয়ে, বুদ্ধি দিয়ে, সুচারু গিন্নিপনা দিয়ে সংসারটাকে আগলে রাখত। একদিন সেই ছেলেটি মেয়েটির বাড়িতে ছেলের দিকের একটি আত্মীয়ের আবির্ভাব। আমার ছেলেটাকে একটু রাখবে গো, আমার ছেলেটা এখানে থেকে পড়াশুনো করবে। তখন মাথার ওপর অনেক চাপ। ছেলেটি ভাবলো, কি করে আত্মীয়টিকে ফিরিয়ে দিই। আমার বাড়িতে আমাদের যদি শাক ভাত নুন ভাত জোটে, তাহলে তারও জুটবে। এই ভেবেই ছেলেটি তার এই দুঃসম্পর্কের ভাইটিকে আশ্রয় দিল। সেই দুঃসম্পর্কের ভাইটি কিন্তু অকর্মণ্য বা অলস ছিল না। সে নিজের খাটনিতে পড়াশুনো করে একটা সরকারি চাকরি জোগাড় করলো। প্রথমের দিকে বেসরকারি করলেও পরবর্তীকালে এই সরকারি চাকরি যে জোগাড় করলো, তার পেছনে পুরোটাই ছিল তার নিজের কায়িক পরিশ্রম এবং মাথার পরিশ্রমের ফল। কিন্তু পিছন থেকে সাপোর্ট দিয়েছিল সেই খুব সুখী, খুব খাটিয়ে দম্পতিটি। মেয়েটির মাথাতেও কিন্তু চাপ কম ছিল না। তার নিচে ছিল তার 2-3টি বোন এবং ভাইয়ের চাপ। বোনগুলির বিয়ে দেওয়ার পুরো দায়িত্বটি মেয়েটি নিজের কাঁধে তুলে নিয়েছিল। শুধু যে পাত্র জোগাড় করা তাই নয়, ছেলেটি মেয়েটির বাড়ি থেকেই তাদের বোনেদের সমস্ত বিবাহ হয়, অথচ সমস্ত গয়না গাটি, বাসনপত্র, কন্যাধন যাকে বলে আর কি, ম্যাক্সিমামই দিতে হয় সেই সুখী এবং খাটিয়ে দম্পতিটিকেই। কোনো দিনই দুজনের কেউই এটা নিয়ে বিরাগ ভজন হয়নি। কোনো দিনই ভাবেনি এটা আমাদের দায়িত্ব নয়, এটা আমাদের কর্তব্য নয়। সবাইকে আপন ভেবে এক ছাদের তলায় সকলে মজা করে, আনন্দ করে, সুখে শান্তিতে কাটাবে বলেই এত বড় দায়িত্ব নেয় সেই দম্পতি। এখন ভাই বোনেরা প্রত্যেকেই সমৃদ্ধশালী পরিবারে সুখী গৃহকর্তা বা গৃহকর্ত্রী। তাই অনায়াসে চলে যাতায়াত, উপহার বিনিময়, খাওয়া দাওয়া, মজা করা। এমন সময়ে তাদের নিজেদের সন্তানগুলিও বড় হচ্ছে, মেয়ের বিয়ে হচ্ছে, ছেলের চাকরি পাচ্ছে, ছেলের বিয়ে হচ্ছে, জমজমাট এক পরিবার। আর এই পরিবারে প্রত্যেকেই মজায়, হাসিতে, খুশিতে, আনন্দে ভরে রয়েছে।
এই সব কিছুর পেছনে কিন্তু ওই দম্পতির আত্মবলিদানের কথাটি ভুললে চলবে না। সুখেই কাটছিল সময়টা, কিন্তু সময় তো শুধু সুখ নিয়ে নয়, সুখ দুঃখ দুটো নিয়েই। হঠাৎই গৃহকর্তার দিকে একজনের একটু তাদের বাসস্থানের কাছাকাছি জমির প্রয়োজন হয়। গৃহকর্তা নিজে উদ্যোগ নিয়ে তার ভাইটিকে সেই জমিটির যোগাযোগ করিয়ে দেন। টাকা পয়সা ভাইটিই দিয়েছিল, কিন্তু এই যে যোগাযোগ করিয়ে দেওয়া, জমি পাইয়ে দেওয়া, একটা উন্নত পরিবেশে, একটা ভালো পরিবেশে বাসস্থানের সুযোগ করে দেওয়া, সেটা কিন্তু গৃহকর্তাই করেছিল। এখানেই বিপদ থেমে থাকেনি। এরপরে শুরু হয় যাতায়াত, এবাড়ি ওবাড়ি, বাটিতে খাবার চালান, অনেক কিছুই হয়। তারপরে গৃহকর্ত্রীর দিকে একটা বিপদ নেমে আসে। কি বিপদ? গৃহকর্ত্রীর এক আত্মীয় তার শিশু সন্তানকে নিয়ে উপস্থিত হয় সেই গৃহকর্ত্রীর বাড়ি। শিশু সন্তানটি নাকি জন্মান্ধ, তাকে দেখার কেউ নেই, প্রচণ্ড বড় চিকিৎসার প্রয়োজন। না, আর্থিক সহায়তা তাদের প্রয়োজন ছিল না, ছিল মাথা গোজার একটু ঠাঁই, দুবেলা দুমুঠো একটু শাক ভাত নুন ভাতের। সেই সুযোগটিও প্রতিবারের মতো এই গৃহকর্তা গৃহকর্ত্রী করে দেন। 1 বছর 1.5 বছর টানা আবার চলে কষ্ট। বাড়ির সমস্ত দায় দায়িত্ব মিটিয়েও আত্মীয় স্বজনদের এই বাড়তি চাপ তারা কিন্তু হাসি মুখে নত মস্তকে মেনে নিয়েছে, শুধু এইটুকু ভেবে এটা জ্যেষ্ঠ পুত্রের কর্তব্য, এটা জ্যেষ্ঠ কন্যার দায়িত্ব। এক্ষেত্রে সেই দম্পতিটি কিন্তু আবার পরীক্ষায় পাশ করে যায়। কালের নিয়মে বার্ধক্য আসে মৃত্যু। একে একে প্রথমে গৃহকর্তার এবং পরে গৃহকর্ত্রীর মৃত্যু হয়। রয়ে যায় তাদের 2টি সন্তান, একটি পুত্র একটি কন্যা। পুত্রের ঘরের 2টি কন্যা সন্তান এবং কন্যার ঘরের একটি পুত্র সন্তান। এরপর শুরু হয় খেলা। কবির ভাষায় বলতেই পারি, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। সকলে তাদের এড়িয়ে চলা শুরু করে। কেউ ফোন ধরে না, কেউ ফোন ধরলেও এমন আমতা আমতা করে যেন বহুকাল তাদের মধ্যে যোগাযোগই নেই। অথচ এই মানুষগুলোই দুবেলা দুমুঠো খাওয়া, একটু মাথা গোজার ঠাঁই, একটু নুনের দায়ে একটা সময় বিকিয়ে গিয়েছিল। তারা কেউ দেখা করে না, দেখা হলেও পাশ কাটিয়ে চলে যায়, অথবা মৃদু হেসে শুধু এইটুকু জিজ্ঞাসা করে, কিরে কেমন আছিস, সব ঠিক আছে তো? আস্তে আস্তে বাস্তবতার মুখোমুখি হতে হতে এই পুত্র কন্যাগুলো বুঝে যায় তারা ঠিক কি বলতে চাইছে এই মৌনতা দিয়ে, তারা কি বোঝাতে চাইছে এভাবে চুপ করে থেকে। যে ছেলে মেয়েগুলো বাবা মায়ের আমলে দেখে এসেছে ঘর ভর্তি লোক, প্রচুর খাবার, প্রচুর মজা, কত হাসি ঠাট্টা, তারা বুঝে যায় আত্মীয় স্বজনরা এবার আস্তে আস্তে মৌন থেকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে চাইছে। কারণ আত্মীয় স্বজনদের আর কিছু পাওয়ার নেই। এই স্বার্থপর হয়ে যাওয়া সমাজ এই মৌনতা দিয়েই তাদের বুঝিয়ে দেয়, তোদের কাছ থেকে যা পাওনা ছিল আমরা নিয়ে নিয়েছি, আর তোদের কিছু দেওয়ার আমাদের নেই। এখন যদি সম্পর্ক রাখি তাহলে হয়তো তোদের অনেক কিছু দিতে হবে, যেটার জন্য আমরা এখনো প্রস্তুত নই। অথচ এই সমস্ত আত্মীয় স্বজনরাই দুধেল গাইয়ের মতো দুয়ে দুয়ে খেয়েছে সেই দম্পতিটিকে। কি ভাবছো, সেই বাচ্চাগুলো কি শিখল? হ্যাঁ, ব্লগের শুরুতেই যেটা বলেছি, তারা শিখছে বড়দের কাছ থেকে কিভাবে পাশ কাটিয়ে বাঁচা যায়, তারা শিখছে কিভাবে স্বার্থপর হওয়া যায়, তারা শিখছে কিভাবে বেঈমান হওয়া যায়, তারা ভাবছে কি করে নুন খেয়েও বেঈমানি করা যায়। ধিক্কার সেই সব আত্মীয় স্বজনদের, বন্ধু বান্ধবদের যারা ভেবেছে তাদের জন্য এত কিছু করে যাওয়া দম্পতি নিজের সন্তান সন্ততিদের মাথার ওপর ছাদ রাখবে না, তাদের ভবিষ্যতের চিন্তা করবে না। কি বোকার মতো কথা না? ভাগ্যের পরিহাসে এখন হয়তো শীতকাল, তাই শিমুল পলাশ সবই এত পত্রহীন, বেরং, শুকনো, কিন্তু সকলের জীবনেই ফাগুন আসে, যেদিন লালে লাল হয়ে উঠবে শিমুল পলাশ, চারিদিক তার নিজের রূপের সৌন্দর্যে মাতিয়ে তুলবে। বুঝতে পারছো তো ঠিক কি বলতে চাইছি? সকলে সেদিন অবাক হয়ে যাবে। সেই দিন ছায়ায় আসতে চেও না বন্ধু,
কারণ আমরা যে সকলে শিখে নিয়েছি কি করে প্রতারণা করতে হয়, বিশ্বাসঘাতকতা করতে হয়, স্বার্থপরতা করতে হয়, মিথ্যাচারিতা করতে হয়। তোমরা তো আমাদের সেটাই শিখিয়েছ। এই কথাই বলবে সেই ছেলে মেয়ে দুটি, আর তার জন্য বাড়ির বড়দের প্রস্তুত হয়ে থাকতে হবে।